বলে না চার নম্বর সময় পাইনি যখন সবকিছু ফাঁকা ছিল তখন কাজ না করায় এখন কিসে বাড়াচ্ছে ওরা? ওগুলো বাড়াইলে কিন্তু ওটা যে কোনো মুহূর্তে ওটা তো ইটের ওয়াল ভাঙে যেতে পারে। কথা বলো না তোমরা। কি বলছে ভাই, কোন ব্যাচের ক্লাস? বোকার মতো প্রশ্ন করলে হয়? এটা কোন ব্যাচে পরীক্ষা আসবে সেটা কি আমি জানি? আশরাফি সিদ্দিকা অর্থী ঘোষ সেকেন্ড ইয়ারের। আচ্ছা, সব কিছু ক্লিয়ার দেখা যাইতো নাকি? গতদিন পর্যন্ত আমরা এই যে অন্তকেন্দ্র পরিকেন্দ্র গতকালকে রাত্রিতে করেছি। ওগুলো দিয়ে কি কি ধরনের এমসিকিউ হতে পারে সেগুলো বলেছি, তাই না? আচ্ছা, তারপরে একটা বলকে ঝুলায় নিয়ে গেছিলাম অনেক দূরে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে সাজেশনেরই অঙ্ক। সাজেশনেরই অঙ্ক, হ্যাঁ, এটা 14 নম্বর অঙ্ক, সাজেশনের 14 নম্বর অঙ্ক। ইতিমধ্যে গতকালকে যে অঙ্কগুলো করেছি সেগুলো দিয়ে বেশ কয়েকটা প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে সাজেশনের। আমি বলেছি সাজেশনের প্রত্যেকটা অঙ্কই আমি সলভ করাবো ধরে ধরে আর কি। তো যাই হোক, তো বলছে যে এল দৈর্ঘ্যের একটি সুতার এক প্রান্ত কোনো খাড়া দেয়ালে আটকানো আছে, তার অপর প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ কোনো বিন্দুতে সংযুক্ত আছে। গোলকটির ওজন ডাব্লিউ হলে দেখাও যে সুতাটির টান এত। অর্থাৎ এখানে একটা গোলক আছে, এই যে গোলক, এই গোলকটার ডাব্লিউ ওজন, ওজন খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, দ্যাট ইজ ওজন এইটা, এবং এটা কিন্তু একটা খাড়া দেয়াল, এটা হচ্ছে একটা দেয়াল। এই দেয়ালের এখানে কোন একটা জায়গায় একটা পেরেক আছে, এখানে একটা পেরেক আছে, রাইট? তাহলে এই পেরেকের সাহায্যে এখানে একটা দড়ি বেঁধে এখানে একটা আংঠা লাগানো আছে মনে করো, এইভাবে আটকে রাখা আছে, এবং এটাকে এমনভাবে আটকানো হয় যে এর ক্রিয়া রেখার এই বিপরীত দিকে বর্ধিত করলে এটা কেন্দ্রগামী হয়, দ্যাট ইজ কেন্দ্র মনে করো সি। ওকে, এইভাবে জাস্ট আটকে রাখা আছে। এটা দ্বারা ডট ডট লাইন দ্বারা বুঝাইছে এর ভিতরে তো রশি দেওয়া সম্ভব না। মনে করো এটা একটা ফুটবল বা একটা বব, মনে করো দোলন, আমরা যে সরল দোলক তৈরি করি বব, ওই ববটা এভাবে আছে আর কি। এখানে একটা আংটা থাকে, আংটাতে একটা রশি ঝোলানো থাকে, ঠিক না? হ্যালো, আচ্ছা, কোথায় দিয়েছে? আচ্ছা, আমি একটু ক্লাসে আছি, ক্লাস থেকে ফোন বেরোয় ফোন দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো,
তাহলে এই রশির সাহায্যে এখানে একটা আংটা লাগানো আছে, এখানে ঝুলানো আছে, তাহলে এখানে একটা টান পড়বে, এই রশির টান টি, রাইট? এই টানের একটা উপাংশ বলে এই দেয়ালকে ধাক্কা দেবে এ বরাবর ধাক্কা দেবে। কিন্তু কারণ একটা বল যখন এভাবে আটকে থাকে তখন এই যে এই দেয়ালের উপরে এই বলের একটা ধাক্কা বল আছে, আর এই দেয়াল কি করবে, একটা প্রতিক্রিয়া বল দিবে, দ্যাট ইজ এইটা মনে করো আর প্রতিক্রিয়া বল আর, ঠিক আছে? তাহলে আমার সব দিক দিয়ে তোমার এটা যদি এ বিন্দুতে এই পেরেকটা দেওয়া থাকে, এটা বি বিন্দুতে যদি প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, সি বিন্দুটা যদি গোলকের কেন্দ্র হয়, তোমার গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে স্মল এ, এটুকু দেওয়া আছে স্মল এ, এটুকু হচ্ছে রশির দৈর্ঘ্য দেওয়া আছে এল, রাইট? তাহলে চিত্র থেকে আমরা বলতে পারি এসি ইকুয়াল টু এ প্লাস এল। তাহলে এসি এর দৈর্ঘ্য জানা, ব্যাসার্ধ জানা, ব্যাসার্ধ হচ্ছে বিসি ইকুয়াল টু স্মল এ, এটাও আমাদের জানা। এবিসি সমকোণী ত্রিভুজ হতে এবিসি সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি এবি স্কোয়ার বা এবি ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, দিস ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার মানে এ প্লাস এল হোল স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার মানে এ স্কোয়ার, সো দিস ইকুয়াল টু রুট ওভার টোয়াইস এ এল প্লাস এল স্কোয়ার। একবারে করলাম, হ্যাঁ, কারণ এখানে এ স্কোয়ার প্লাস টোয়াইস এল প্লাস এল স্কোয়ার আছে মাইনাস এ স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, তাহলে এটা থাকবে। তাহলে এখন দেখো এখানে যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, গতদিন আমি বলেছি এখানে যে একটা ত্রিভুজ গঠন হয়েছে, এই যে ত্রিভুজটা, রাইট? মানে এই বিন্দুতে ক্রিয়াশীল কয়টা বল? 3টা বল। একটা বল ডাব্লু নিচের দিকে, যা কিনা মনে হচ্ছে এবি বাহু বরাবর ক্রিয়াশীল, একটা প্রতিক্রিয়া বল আর, যেটা কিনা বিসি বরাবর ক্রিয়াশীল, আর একটা হচ্ছে রশির টান, যা কিনা সি এ বরাবর ক্রিয়াশীল। তো আমি তোমাদেরকে শিখাইছিলাম যে কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল 3টা বল যদি ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল হয় এবং ভারসাম্য সৃষ্টি করে এবং একতলীয় বল হয়, তাহলে ওই 3টা বল যদি একটা ত্রিভুজের 3টা বাহু বরাবর একই ক্রমে মান এবং দিক দ্বারা সূচিত হয়, তাহলে প্রত্যেকটা বলের মান হবে ওই বাহুগুলোর সমানুপাতিক। তাহলে অতএব আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্রানুসারে পাই, বল ত্রিভুজের বিপরীত সূত্রানুসারে পাই, বিপরীত সূত্রানুসারে পাই, বলো তাহলে টি ডিভাইডেড বাই টি বলটা আমার এই সাদা ত্রিভুজের কোন বাহু বরাবর ক্রিয়াশীল? সি এ বরাবর। টি ডিভাইড বাই সি এ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাদা ত্রিভুজের কোন বাহু বরাবর? বি সি বাহু বরাবর। ডাব্লু বলটা সাদা ত্রিভুজের কোন বাহু বরাবর? এ বি বাহু বরাবর ক্রিয়াশীল। কি ক্লিয়ার? এখন এখানকার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা আছে। সি এর মান কত বা এসি এর মান কত? এ প্লাস এল। বিসি এর মান কত? স্মল এ। তাহলে অতএব আমরা লিখতে পারি যে টি ডিভাইডেড বাই এ প্লাস এল সি এর দৈর্ঘ্য ইকুয়াল টু আর ডিভাইডেড বাই বিসি এর দৈর্ঘ্য স্মল এ, ডাব্লিউ ডিভাইডেড বাই কত? রুট ওভার টোয়াইস এ এল প্লাস এল স্কোয়ার। তাই লেখা যাবে কিনা বলো? তাহলে আমি এটা ইকুয়াল টু এটা একবার বলতে পারি, এটা ইকুয়াল টু এটা বলতে পারি একবার। অতএব টি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এ প্লাস এল ডিভাইডেড বাই রুট ওভার টোয়াইস এ এল প্লাস এল স্কোয়ার। এটা হচ্ছে রশির টান। আর যদি আমি দেয়ালের প্রতিক্রিয়া বল বের করতে চাই, ডাব্লিউ ইকুয়াল টু আর ইকুয়াল টু ডাব্লিউ এ ডিভাইডেড বাই রুট ওভার টোয়াইস এ এল প্লাস এল স্কোয়ার। দিস ইজ প্রতিক্রিয়া বল। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে পারা যাবে না। আজ আমি এখানে ডাব্লিউ গোলকের ব্যাসার্ধ স্মল এ, রশির দৈর্ঘ্য এল দিয়ে তোমাদের অঙ্কটা দিয়েছি। বাট যদি কখনো তোমাদের রিটেন পরীক্ষায় আসে, যদি মনে করে এই মানগুলো ডিজিট ফর্মে দেওয়া থাকে বা এমসিকিউ যদি আসে, তোমাকে শুধু হালকাভাবে চিত্রটাকে চিন্তা করে ওই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে যে টি ডিভাইডেড বাই কেন্দ্র থেকে ওই পুরা রেখার দৈর্ঘ্য অর্থাৎ এল প্লাস ব্যাসার্ধ, আর ডিভাইডেড বাই ব্যাসার্ধ
ডাব্লিউ ডিভাইডেড বাই ওই যে এবি বরাবর যে দৈর্ঘ্য সেইটা, এই জিনিসগুলো ব্যবহার করে তোমাকে এমসিকিউ পারার মতো অ্যাবিলিটি থাকতে হবে, ঠিক কিনা বলো? কি পারা যাবে কি না বলো? ওকে, তাহলে অঙ্ক আমাদের যেমন থেকে কি বুঝতে পারলা তোমরা? দেখি এদের কি অবস্থা। ক্লিয়ার, বুঝতে পেরেছ? ক্লাস করছে কয়জন? 50 জন, 40 জন। হ্যাঁ, আর যারা করে না তারা কমেন্ট লিখে। ও আচ্ছা, ফিজিক্স ক্লাস আছে কোথায়? আচ্ছা, ওকে। মানে দেখা গেল 2টা মোবাইল নিয়ে ওখানে একটা, তাহলে লাভ তো নাই। ওকে, যাই হোক, এবারে দেখো তারপরের প্রবলেম। তাহলে এটা করাইলাম। আরেকটা প্রবলেম এখানে দেওয়া নাই, সেটা একটু করাবো। সেটা হচ্ছে এরকম যে স্মল এ দৈর্ঘ্যের একটা অনুভূমিক দ্বন্দ্ব, স্মল এ দৈর্ঘ্যের একটা অনুভূমিক দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের দুই পাশে একটা রশির দুই প্রান্ত বাঁধা আছে। ওকে, আমার এখানে একটা দ্বন্দ্ব ছিল, যদি এটা দেখাতো। আরে বাপরে, হ্যাঁ, টিস্যু মিস্যু কিছু নাই? না না, ওইভাবে তো ঝুলানো যাবে না। দেখো এইভাবে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু ওয়েট করো তোমরা, ফিজিক্স ক্লাস করে নাও 2 মিনিট। হ্যাঁ, শুরু হয়নি? কয়টার দিকে ক্লাস হয়? কি আছে, ভারী কিছু আছে তোমাদের কাছে? চাবি টাইপের, ভারী চাবি? হ্যাঁ হ্যাঁ, এখানে যেটা করতে হবে, হ্যাঁ দিচ্ছে, এবার হবে। এই যে দেখো, এই যে এখানে যেটা করা হয়েছে, এই যে মনে করো এই দ্বন্দ্বটার দৈর্ঘ্য হচ্ছে তোমার এ দৈর্ঘ্য, এই দ্বন্দ্বটার দৈর্ঘ্য এ। আমি যদি এই চাবি রিংটা এভাবে অবাধে ছেড়ে দিই, তাহলে মধ্যবিন্দুতে এসে খাড়া স্থিরভাবে থাকবে, রাইট? আমার প্রশ্ন কিন্তু এটা না। আমি এই বস্তুটার ক্রিয়ারেখাকে, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, আমি এর ক্রিয়ারেখাকে বি বিন্দুর ঠিক নিচে ক্রিয়াশীল করতে চাই। এখানে কিন্তু কোনো প্রকার গিট দেওয়া নাই। তাহলে এ দৈর্ঘ্যের একটা অনুভূমিক দ্বন্দ্বের দুই প্রান্তে এল দৈর্ঘ্যের একটা রশি বাঁধা আছে। এবারে এটাকে আমি এই বিন্দুর ঠিক নিচে ক্রিয়া করাতে চাই। এখন তো এর ক্রিয়াবিন্দুটা কিন্তু এখানে, এ দেখো ক্রিয়াবিন্দু এখানে, রাইট? এখানে স্থির অবস্থায় আছে কিনা বলো? তার মানে কি এর ক্রিয়াবিন্দু আসলে এখানে। এবারে আমি যেটা করব, কোনো একটা ব্যবস্থা করে এটাকে অনুভূমিক রেখে এইটাকে আমি এর ঠিক নিচে ক্রিয়াশীল আছে বলে মনে করাবো। তাহলে আমি কি করব, এইভাবে ধরে এভাবে টান দেব, টান দিয়ে এরকম অবস্থায় নিয়ে যাব। তাহলে লক্ষ্য করে দেখো, আমি অনুভূমিক একটা পি বলের সাহায্যে এই বি বিন্দুর এই প্রান্ত যদি এ হয়, এই প্রান্ত যদি বি হয়,
বি বিন্দুর ঠিক নিচে ক্রিয়া করাইছি, রাইট? তাহলে দেখো এই রশিটার উপরের দিকে একটা টান আছে, এ বরাবর একটা টান আছে, আর আমি অনুভূমিক বরাবর একটা এই যে দেখো এই যে যেটা তোমার রিং, এই রিং বরাবর একটা বল প্রয়োগ করা আছে, নইলে কি এখানে থাকতো স্থির। আর চাবিটার ওজন খাড়া নিচের দিকে ক্রিয়াশীল আছে কিনা বলো, আছে? তাহলে এই ব্যবস্থায় রশির টান নির্ণয় করতে হবে, এই অনুভূমিক পি বলের মান বের করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, আবার অ্যাডমিশন টেস্টের জন্য। ওকে, তাহলে এই ব্যবস্থাটাতে যদি আমরা এখন অঙ্কটার জন্য চিত্রটা যদি আঁকি, তাহলে কী করেছি, এটা এ দৈর্ঘ্যের একটা দ্বন্দ্ব, এটা এ বি দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের দুই প্রান্তে এল দৈর্ঘ্যের একটা রশির দুই প্রান্ত বাঁধা আছে, রাইট? তাহলে এল দৈর্ঘ্যের একটা রশির দুই প্রান্ত বাঁধা আছে, কিন্তু আমি কিন্তু এই বিন্দুতে যে ডাবল ওজনের বস্তুটা ঝুলাই রেখেছিলাম, এই ডাবল ওজনের বস্তুটা বি বিন্দুর ঠিক নিচে আছে বলে মনে করাইছি। এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাকে কিন্তু অনুভূমিক বরাবর একটা পি বল প্রয়োগ করতে হয়েছিল, অনুভূমিক বরাবর একটা পি বল প্রয়োগ করতে হয়েছিল, রাইট? এবং এখানে কিন্তু কোনো প্রকার গিট ছিল না। যদি কোনো রশিতে গিট না থাকে তাহলে রশির প্রত্যেকটা পয়েন্টে টান হবে সমান, রাইট? তাহলে এখানে টান দিলাম টি, এখানে রশির টান দিলাম টি। এখন প্রশ্ন, এই পুরা রশির দৈর্ঘ্য ছিল কত? এল। এল দৈর্ঘ্যের একটা রশির দুই প্রান্ত বাঁধা আছে। তাহলে এটা যদি সি বিন্দু হয়, তাহলে আমি যদি বলি যে এখানে এ বি ইকুয়াল টু স্মল এ, এটা হচ্ছে দ্বন্দ্বের দৈর্ঘ্য, দ্বন্দ্বের দৈর্ঘ্য, অনুভূমিক দ্বন্দ্বের দৈর্ঘ্য। আর এ সি বি ইকুয়াল টু এল ইকুয়াল টু রশির দৈর্ঘ্য, রশির দৈর্ঘ্য, রাইট? এবারে এখানকার কোন একটা অংশকে তোমরা ধরে নাও, মনে করো এটা হচ্ছে এক্স, তাহলে এইটুকু হবে এল মাইনাস এক্স, তাই কিনা? তাহলে আমি যদি এখন বলি যে এসি ইকুয়াল টু এক্স, তাহলে বিসি ইকুয়াল টু কত হবে? এল মাইনাস এক্স। তাহলে এক্স এর মান তোমার কাছে অজানা, কিন্তু তোমাকে এক্স এর মান এখান থেকে বের করে নিতে হবে, কারণ এখানে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এল মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা লেখা যায় কিনা এবিসি সমকোণী ত্রিভুজতে? তাহলে বা যেহেতু এক্স এর মান অজানা, এক্স এর মান এখানে কতটুকু অংশ থাকলো রশিটার সেটা তো আমাকে বের করতে হবে, কারণ বাহুর দৈর্ঘ্য না বের করা পর্যন্ত আমরা কাজ করতে পারবো না। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস টোয়াইস এল এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কাটে, তাহলে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এল। তাহলে এক্স এর মান তুমি জানো, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য তুমি জানো। কি ক্লিয়ার? অর্থাৎ এক্স এর মান জানো, সোজা হিসাব। এখন আমার প্রশ্ন, আমি এই বাহুর দৈর্ঘ্য এ জানি, এই বাহুর দৈর্ঘ্য এল মাইনাস এক্স, সেটাও বের করতে পারবো যদি আমি এক্স এর মানটা বসিয়ে দিই। আর এই বাহুর দৈর্ঘ্য তো আমি পেয়ে গেছি। এখন আমাকে দেখতে হবে এই স্ট্রাকচারে কোনো একটা বিন্দুতে তিনটা ফোর্স আছে কিনা, বলো। এই যে বিন্দুতে সি বিন্দুতে কয়টা ফোর্স আছে? টোটাল 4টা ফোর্স আছে। একটা এ বরাবর পি, একটা ডাব্লু, উপরের দিকে টি, এইদিকে টি, রাইট? কিন্তু কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল বিপরীতমুখী দুটা বলের লব্ধি নির্ণয় করা যায় খুব সহজে। তাহলে ডাব্লু এবং এই টি বলের লব্ধি কত? টি মাইনাস ডাব্লু না কেন? এখানে একটা তোমার বিষয় আছে ভাইজান। মনে করো এরকম একটা ব্যাপার তোমাদের, এখানে পি বল, এখানে টি বল, এখানে হচ্ছে তোমার ডাব্লু বল, আর এখানে কিন্তু তোমার আরেকটা টি বল আছে। এই টি বলের একটা উপাংশ এখানে যুক্ত হবে এবং এটা সূক্ষ্মকোণ। এটা যদি থিটা হয় তাহলে টি কস থিটা এখানে যুক্ত হবে। এই টি কস থিটা প্লাস টি, এই দুইজন মিলে ডাব্লু এর সমান। যেহেতু থিটা সূক্ষ্মকোণ, সুতরাং এটা পজিটিভ। তাহলে টি প্লাস সামথিং ইকুয়াল টু ডাব্লু। তাহলে ডাব্লু একাই টি এর থেকে বড় কিনা? তাহলে ডাব্লু অবশ্যই টি এর থেকে। সুতরাং এই বিন্দুতে ক্রিয়াশীল এই বরাবর টি, এই বরাবর ডাব্লু, এদের লব্ধিটা ক্রিয়া করাবো এ বরাবর ডাব্লু মাইনাস টি।
যখন আমি ডাব্লু মাইনাস টি ব্যবহার করব নিচের দিকে, তখন এই ডাব্লু আর টি পৃথকভাবে আর চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এটাও ক্লিয়ার কিনা বলো? কি ক্লিয়ার? তাহলে এখন আমি বলতে পারি যে সি বিন্দুতে ক্রিয়াশীল পি বল, টি বল এবং ডাব্লু মাইনাস টি বল। সি বিন্দুতে ক্রিয়াশীল পি বল, টি বল এবং ডাব্লু মাইনাস টি বল। কয়টা বল? এই তিনটা বল এবিসি ত্রিভুজের এবি বাহু দ্বারা আর টি বলটা সিএ বাহু দ্বারা আর ডাব্লু মাইনাস টি বলটা বিসি বাহু বরাবর ক্রিয়াশীল। ঠিক না? এই তিনটা বাহু বরাবর ক্রিয়াশীল কিনা বলো? কি ক্লিয়ার? তাহলে সি বিন্দুতে ক্রিয়াশীল ডাব্লু মাইনাস টি বলটা নিচে, পি বলটা এই বরাবর আর এই টি বলটা এই বরাবর। এই ডাব্লু আর এই টি তো আর নাই, এদের লোভ দিয়ে আমি ইউজ করেছি। কি ক্লিয়ার? তাহলে এই বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর ক্রিয়াশীল আছে বলে মনে হচ্ছে কিনা? তাহলে এখানে কিসের সূত্র ইউজ করা যাবে? বল ত্রিভুজের বিপরীত সূত্র। অতএব বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে পাই, বল ত্রিভুজের বিপরীত সূত্রানুসারে পাই। বলো বাবা, বল ত্রিভুজের বিপরীত সূত্রানুসারে তাহলে পি বলটা কোন বাহু বরাবর আছে বলে মনে হচ্ছে? এবি বরাবর। তাহলে পি ডিভাইডেড বাই এবি, এটা ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এবি। এবার আসো টি ডিভাইডেড বাই, বলো টি ডিভাইডেড বাই টি বলটা কোন বরাবর? সি এ ইকুয়াল টু ডাব্লু মাইনাস টি ডিভাইডেড বাই কত? বিসি। কি ক্লিয়ার? এগুলো প্রত্যেকটা দৈর্ঘ্য আমাদের জানা আছে, প্রত্যেকটার দৈর্ঘ্য জানা আছে। তাহলে বাহ, পি ডিভাইডেড বাই এবি, এবি এর দৈর্ঘ্য কত? স্মল এ। এটা ইকুয়াল টু টি ডিভাইডেড বাই সি এ, সি এর দৈর্ঘ্য এক্স, এক্স এর মান আমাদের জানা আছে, তো এক্স লিখে নেব এখানে। দিস ইকুয়াল টু ডাব্লু মাইনাস টি ডিভাইডেড বাই বিসি এর দৈর্ঘ্য কত? এল মাইনাস এক্স। কি ক্লিয়ার? এক্স এর মান, এক্স তো ধরে নেওয়া একটা মান, আমরা এমন একটা অনুপাত চাই যেন এক্স না থাকে। তাহলে বলো, আমি তোমাদেরকে সেই 1962 সালে শিখাইছিলাম দুইটা অনুপাত যদি সমান হয় তাদের লবের যোগফলের অনুপাত যোগফল আর হরের যোগফলের অনুপাতও সমান হয়। এই দুটো অনুপাত সমান, তাহলে এটা ইকুয়াল টু এর লব প্লাস এর লব ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই এইটা প্লাস এইটা ইকুয়াল টু কত হবে? এল। একবারে করলাম। দুটা অনুপাত যদি সমান হয় তাহলে তাদের লবের যোগফল আর হরের যোগফলের অনুপাতে সমান হয়। লবের যোগফল মানে এটা প্লাস এটা। তাহলে আমার ডাব্লু এল এগুলো সবই তো উদ্দীপকে দেওয়া ছিল। ডাব্লুটা ছিল বস্তুর ওজন, এল ছিল রশ্মির দৈর্ঘ্য, পি ছিল অনুভূমিক বরাবর প্রযুক্ত বল, এ ছিল তোমার হচ্ছে অনুভূমিক দ্বন্দ্বের দৈর্ঘ্য। অতএব আমি এটা ইকুয়াল টু এটা বলতে পারি, আবার এটা ইকুয়াল টু এটা বলতে পারি। তাহলে অতএব অনুভূমিক বল পি এ ইকুয়াল টু ডাব্লু এ বাই এল, এটাই অ্যান্সার। অনুভূমিক এই পরিমাণ বল তোমাকে প্রয়োগ করতে হবে, ডাব্লু এ ডিভাইডেড বাই এল। আর টি ইকুয়াল টু কি হবে বলো? ডাব্লু এক্স বাই এল। হোয়াট ইজ এক্স? কত আছে বলো তো? হ্যাঁ, টুয়াইস এল আর এখানে একটা এল ছিল। তাহলে দিস ইকুয়াল টু ডাব্লু ইনটু এ স্কয়ার প্লাস এল স্কয়ার ডিভাইডেড বাই 2l স্কয়ার। দিস ইজ রশ্মির টান। কি ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? আর এরপর থেকে ক্লাস করতে স্যামসাং এর শোরুমে যে সব মোবাইল ট্রাই করার নামে ক্লাস করা লাগবে। বলো, কোনো সমস্যা থাকলে বলো। তাহলে এখানে কিসের সূত্র কাজে লাগাইছি? বল ত্রিভুজের বিপরীত সূত্র কাজে লাগাইছি। ওকে, তাহলে বল ত্রিভুজের বিপরীত সূত্র দিয়ে বেশ প্রবলেম হয়, কিন্তু অনেক কটা প্রবলেম হয়। ঠিক আছে।
ওকে, বল ত্রিভুজের বিপরীত সূত্র। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এখন আরেকটা অঙ্ক আসবে আমাদের জীবনে, সেটা বল ত্রিভুজের বিপরীত সূত্র কাজ করবে। এবারে এই জিনিসটাই মনে করো, এটা মনে করো তোমরা হচ্ছে ধরে নাও ডি ডিস্টেন্সে আছে, ডি দূরত্বে অবস্থিত মনে করো দুইটা বিন্দু অনুভূমিক রেখা বরাবর, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের দুই প্রান্তে এখানে মনে করো এল দৈর্ঘ্যের একটা রশি বাঁধা আছে। কি দৈর্ঘ্যের? এল দৈর্ঘ্যের। ডাব্লু ওজনের একটা বস্তুকে অবাধে গড়িয়ে ছেড়ে দেওয়া হলো, এক সময় এখানে স্থির অবস্থায় থাকবে, এখান থেকে অবাধে ছেড়ে দেওয়া হলো। তাহলে বলো কোথায় এসে স্থির থাকবে? একবারে মধ্যবিন্দুতে এসে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হবে যদি এটা অনুভূমিক মানে দ্বন্দ্ব হয়। এই রশিতে যদি কোনো প্রকার গিট না থাকে, ডাবল ওজনের একটা বস্তুকে অবাধে গড়িয়ে দিলে মধ্যবিন্দুতে এসে স্থির হয়ে যায়। এই অবস্থায় এই রশির টান নির্ণয় করতে হবে। ওকে, এই দ্বন্দ্বের দৈর্ঘ্য কত? ডি। রশির দৈর্ঘ্য কত পুরোটা? এল। অর্ধেক কত? L/2, রাইট? এই তথ্য দিয়ে আমি যদি একটা চিত্র আঁকি, সেখান থেকে যদি আমি তিনটা বল পাই, তাহলে এখানে একটা রশির টান আছে, দ্যাট ইজ টি। এখানে একটা রশির টান টি। এখানে যেহেতু গিট নাই, সুতরাং এই অংশের টান আর এই অংশের টান কিন্তু একই হবে। আর এখানে ডাব্লু ওজনের একটা বস্তু নিচের দিকে ঝুলতেছে, এই অবস্থায় রশির টান বের করতে হবে। ঠিক আছে, তো এটা করি এবার। অনুভূমিক একটা দ্বন্দ্ব, এটা এ, এটা হচ্ছে বি, এ বি দ্বন্দ্ব, এদের দৈর্ঘ্য হচ্ছে ডি। এখন এটা অবাধে একটা বস্তু গড়াগড়ি করতে করতে সি বিন্দুতে এসে খাড়ার নিচের দিকে ক্রিয়াশীল ডাবল ওজনের একটা বস্তু, এখানে কিন্তু কোনো প্রকার গিট নাই, অবাধে গড়াগড়ি করতেছে মানে গিট নাই। তাহলে এখানে একটা রশির টান টি সৃষ্টি হবে, এখানে একটা রশির টান টি সৃষ্টি হবে। ঘটনা সঠিক কিনা? এ দুটা টান কি আলাদা? না। পুরা রশিটার দৈর্ঘ্য ছিল, রশির দৈর্ঘ্য ছিল এল, তাহলে এইটুকু হচ্ছে L/2, এইটুকু L/2, L/2, L/2। ওকে, এখন আমি এখানে দেখতে পাচ্ছি আমার একটা বিন্দুতে কয়টা বল ক্রিয়াশীল? তিনটা বল ক্রিয়াশীল, কিন্তু এখানে বাহুগুলোর কোনো একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবরই তিনটা বল নাই। এই জন্য এখানে একটা তোমার অঙ্কন প্রয়োজন আছে। অঙ্কনটা হচ্ছে এই সি বিন্দু থেকে খাড়া উপরের দিকে এটাকে বর্ধিত করে দেওয়া, যা ডি বিন্দুতে ছেদ করে। যেহেতু এই বাহু আর এই বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে লম্ব ওই ভূমিকে সমাদ্বিখণ্ডিত করে, তাহলে এটা ডেফিনেটলি এবি এর মধ্যবিন্দু। তাহলে এবি এর মধ্যবিন্দু যদি হয়, তাহলে এইটুকু কত? এইটুকু D/2। এবারে ডি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল একটা সরলরেখা টানবা, এসি এর সমান্তরাল DE একটা সরলরেখা টানবা। কেন টানলাম জানো? এবারে লক্ষ্য করে দেখো, এই যে এখানে একটা ত্রিভুজ হয়েছে, হলুদ ত্রিভুজটা DCE ত্রিভুজ, ডাবলু বলটা DC বরাবর, তাহলে DCE ত্রিভুজের DC বরাবর ডাবলু বল, CE বরাবর টি বল, আর ED বরাবর আবার এইটি বল। তাহলে আমরা বলেছিলাম কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল যদি কোন একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর একই ক্রমে মানে এবং দিকে সূচিত হয়, তাহলে ওই প্রত্যেকটা বলের মান হবে বাহুগুলোর সমানুপাতিক, রাইট? তাহলে ভাইজান বলো, আমি এই বাহুগুলোর দৈর্ঘ্য আমার এখন জানা দরকার। তাহলে আমার এই বাহুটা জানতে গেলে DCB সমকোণী ত্রিভুজ থেকে পাবো আমি। তাহলে DCB সমকোণী ত্রিভুজ হতে পাই, এগুলো আগে বের করে নিবা। সমকোণী ত্রিভুজ DCB না, ও একই কথা। তাহলে DCB সমকোণী ত্রিভুজ হতে পাই, আর DC নাকি BC স্কয়ার ইকুয়াল টু DC স্কয়ার প্লাস BD স্কয়ার। কথা তো এটা নাকি? BC মানে L/2 মানে L স্কয়ার বাই 4 ইকুয়াল টু DC মানে এটাই জানতে হবে, আর BD মানে তাহলে D স্কয়ার বাই 4। অতএব DC স্কয়ার ইকুয়াল টু L স্কয়ার মাইনাস D স্কয়ার বাই 4। অতএব DC ইকুয়াল টু হাফ ইন্টু √L স্কয়ার মাইনাস
ডি স্কয়ার। তাহলে ডিসি এর মান পেয়ে গেছি। এবারে বলো আমাকে, এটা তো মধ্যবিন্দু, এটা আবার এই বাহুর সমান্তরাল। আমরা 9 10 শিখেছিলাম কোন একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। তাহলে এটা সমান্তরালেই যদি এখানে আঁকি, আর এটা যদি এই বাহুর মধ্যবিন্দু হয়, ডেফিনেটলি এই বিন্দুটা হবে এটার মধ্যবিন্দু। তাহলে অতএব এই বাহুর দৈর্ঘ্যটা ডেফিনেটলি এই বাহুর কি হবে? তাহলে অতএব ডিই ইকুয়াল টু হাফ অফ এসি, দিস ইকুয়াল টু L/4। আবার সিই ইকুয়াল টু হাফ অফ সিবি ইকুয়াল টু এটাও L/4। তাহলে আমি হলুদ ত্রিভুজের ডিসি বাহুর দৈর্ঘ্য জানি, ইডি বাহুর দৈর্ঘ্য জানি, সিই বাহুর দৈর্ঘ্য জানি, এবং আমার এই বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল টি, টি এবং ডাব্লু, এরা সিই, ইডি এবং ডিসি বরাবর ক্রিয়াশীল কিনা বলো। তাহলে আমি এই বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে পাই টি ডিভাইডেড বাই, যে কোনো একটা বল লিখো, টি ডিভাইডেড বাই সিই, টি ডিভাইডেড বাই সিই ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই ডিসি। আর একটা টি লেখার দরকারই নাই, কারণ সিই এর দৈর্ঘ্য যা ইডির দৈর্ঘ্য তা। তাহলে বাহ, তাহলে এখানে দেখো নয়, এটা লামিতে করলে অনেক বড় হবে। সি এর দৈর্ঘ্য L/4 ইকুয়াল টু ডাব্লু বাই ডিসি এর দৈর্ঘ্য হাফ রুট ওভার L স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে বা এটার পাশে পারে যাবে টি ইকুয়াল টু ডাব্লু L ডিভাইডেড বাই, মানে 2 ইন্টু রুট ওভার L স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। দিস ইজ দ্য রশির টান। কি ক্লিয়ার? বলে কোনো আপত্তি আছে? জাস্ট বল ত্রিভুজের বিপরীত সূত্র। তাহলে এই যে রশির টান, যখন মধ্যবিন্দুতে অবাধে গড়াগড়ি করে একটা বস্তু মধ্যবিন্দুটা এসে স্থির হয়ে যায়, তখন আমরা রশির টান বের করব এটা দিয়ে। কি ক্লিয়ার? যদি মধ্যবিন্দুতে হয়। এবার যদি আমরা গিট দিয়ে মধ্যবিন্দুতে না করে একটা নির্দিষ্ট দূরত্বে যায়, যদি বস্তুটাকে আটকে রাখি, সেক্ষেত্রে রশির টান বের করতে বলতে পারে। এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে আবার, ঠিক আছে? যতগুলো কেস হতে পারে আর কি, সেটা বলছি। এবার দেখো, হইল? কেমন লাগছে? সরে যাও, এখানে একটা এসি দেওয়া আছে তো, নাহলে গরম লাগবে। হইলো হইলো? তাহলে বল ত্রিভুজের বিপরীত সূত্র অনেক সুন্দর। আজকে তো আবার 10টায় ক্লাস আছে, 10:30টায়। হ্যাঁ, 10:30টায় দেওয়া আছে। আমাকে একটু টোটাল করে দিও তো, যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কয়টা ক্লাস নিয়েছি। হ্যাঁ, সব ক্লাস, ডিফারেন্সিয়েশন, তারপরে বহুপদী, তারপরে ত্রিকোণমিতি, তারপরে শর্ট সিলেবাসে টোটাল কয়টা ক্লাস নিয়েছি, কয় মাসে। ছেলে মেয়েরা অন্যান্য জায়গায় সপ্তাহে 3 দিন ক্লাস করে, তো যত বেশি দেবা এই দেশের ছেলে মেয়েদেরকে, হ্যাঁ, তার ভিতরে যদি 1 দিন তুমি গ্যাপ দাও, তাহলে সেটা নিয়ে আরও বেশি সমালোচনা হবে। এটা স্বাভাবিক। আর আমরা সমালোচনা, হ্যাঁ, 24টা 25 নম্বর ক্লাস আজকে হবে। আর শর্ট সিলেবাসে কতগুলো আছে দেখিও, ঠিক আছে? এটা মনে করো এবি দ্বন্দ্ব, এটা এবি দ্বন্দ্বের দৈর্ঘ্য স্মল সি, এটা প্রশ্নে দেওয়া থাকবে, রাইট? আমি কি করেছিলাম দেখো, ডাবলুজনের একটা বস্তুকে যখন অবাধে যখন এই রশিটার উপর দিয়ে ঝুলাচ্ছিলাম, তখন কিন্তু মধ্যবিন্দুতে এসে মানে স্থির অবস্থার সৃষ্টি করত। কিন্তু এবার কিন্তু মধ্যবিন্দুতে নাই। মধ্যবিন্দুতে না রাখলে, বাহ্যিক কোনো ফোর্স না দিলে
তোমাকে যে কাজটা করতে হবে কোনো একটা বিন্দুতে গিট দিয়ে সেখানে বেঁধে রাখতে হবে, তাছাড়া উপায় নাই। তাহলে এই মুহূর্তে সি বিন্দুতে কি আছে? গিট আছে। আমি যদি এখানে একটা অনুভূমিক বল দিতাম তাহলে বুঝতে পারতাম যে না, মধ্যবিন্দু থেকে একটু টেনে নিয়ে আসা হয়েছে। এটা হতে পারতো না বলো? কিন্তু আমি তো এখানে কোনো বল প্রয়োগ করিনি অনুভূমিক বরাবর। তাহলে আমি এই এসি আর বিসি এর দৈর্ঘ্য যদি আলাদা হয় তাহলে ডেফিনেটলি সি বিন্দুতে গিট দিতে হবে, গিট দিয়ে ওখানে আটকে রাখতে হবে, যেহেতু তুমি বস্তুর এই দ্বন্দ্বটাকে অনুভূমিক অবস্থায় রাখবা। তাহলে এটার দৈর্ঘ্য দাও স্মল বি, এটার দৈর্ঘ্য দাও স্মল এ। এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে স্মল এ এভাবে সাজিয়ে লিখেছি। এবারে এই অবস্থায় এই রশির টান, এটাকে মনে করো T1, এখানে মনে করো T2। কেন T2 হলো, T1 T2 হলো? ওই গিট থাকলে দুই পাশে রশির টান হবে আলাদা। কি ক্লিয়ার? এখানে অনেকে মনে করতেছে ভাই বর্ধিত করে দিয়ে এটা এইভাবে সমান্তরাল করে দেব, হবে না। বর্ধিত করে দেওয়ার পরে যদি সেটা মধ্যবিন্দুতে ছেদ করত তাহলে এটা হতো, কারণ মধ্যবিন্দুতে সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে সেটা তৃতীয় বাহুর অর্ধেক হয় এবং সমান্তরাল হয়, এই জন্য এটা করেছিলাম। বাট এখানে হবে না, এখানে তোমাকে লামের উপপাদ্য প্রয়োগ করতে হবে, কারণ এই কোণগুলো জানা দরকার তোমার। তাহলে এখান থেকে এখানে একটা কাল্পনিক সমান্তরাল সরলরেখাটা নিই, কোণগুলো বের করতে সুবিধা হবে। তাহলে এই কোণটা হচ্ছে বি কোণ, কারণ এটার এটা একান্তর কোণ। তাহলে এই পুরাটা কত? তাহলে 90 ডিগ্রি প্লাস বি। এটা কত? 90 ডিগ্রি প্লাস এ। এটা কত? সি কোণ। সি কোণ বড় হাতে সি দিয়েছি, রাইট? তাহলে আমি সি বিন্দুতে লামের উপপাদ্য প্রয়োগ করে পাই, সি বিন্দুতে লামের উপপাদ্য প্রয়োগ করে পাই T1 ডিভাইডেড বাই T1 এর অপোজিট কোণের সাইন, সাইন অফ 90 ডিগ্রি প্লাস বি। এটা ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই সাইন অফ 90 ডিগ্রি প্লাস এ, রাইট? এটা ইকুয়াল টু W ডিভাইডেড বাই সাইন সি। এখান থেকে T1 এবং T2 বের করতে হবে। তোমার হাতে কি কি জিনিসপত্র আছে? তোমার হাতে আছে এবি দ্বন্দ্বের দৈর্ঘ্য স্মল সি, তোমার কাছে আছে এসি রশির দৈর্ঘ্য স্মল বি, তোমার কাছে আছে বিসি রশির দৈর্ঘ্য স্মল এ। এই যে তিনটা জিনিস আছে, এটার সাহায্যেই তোমাকে কিন্তু এই টানগুলোর প্রকাশ করতে হবে, এবং ডাব্লু আছে। তাহলে যেগুলো দেওয়া আছে বাইরে তো তুমি কিছু করতে পারবা না। তাহলে বা T1 ডিভাইডেড বাই এটাকে লেখা যাবে cos b ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই cos a ইকুয়াল টু W ডিভাইডেড বাই sin c। অতএব T1 ইকুয়াল টু W ইন্টু cos b বাই sin c, আর T2 ইকুয়াল টু W ইন্টু cos a ডিভাইডেড বাই sin c। এবারে তোমাকে cos b cos a sin c কে বাহুর মাধ্যমে প্রকাশ করতে হবে, বাহুর মাধ্যমে প্রকাশ করতে হবে, তাছাড়া তোমার এখানে হবে না। এখন আমরা জানি cos b ইকুয়াল টু, cos b মানে এই কোণের কোসাইন, cos b ইকুয়াল টু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 2ca। আবার cos a ইকুয়াল টু, cos a মানে এই কোণের সাথে যে দুটো বাহু লেগে থাকে তাদের বর্গের যোগফল, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc। তাহলে cos b জানা, cos a জানা, এখন থাকলো sin c। sin c এর মান তোমার ত্রিভুজের ক্ষেত্রফল থেকে নিয়ে আসতে হবে, হাফ ইন্টু ab sin c। কারণ তোমার বাহুগুলোর দৈর্ঘ্য জানা, বাহুগুলোর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তাহলে অতএব sin c ইকুয়াল টু কত? sin c ইকুয়াল টু 2 ত্রিভুজ ক্ষেত্র ডিভাইডেড বাই, এখন তুমি এখানে cos b আর sin c এর মান বসিয়ে দিয়ে, অথবা cos a এর মান এবং sin c এর মান বসিয়ে দিয়ে বলো T1 এবং T2 এর মান নির্ণয়যোগ্য কিনা। এখানে যা কিছু আছে sin c cos a cos b মান বসানোর পরে যা প্যারামিটারগুলো দেখতে পাচ্ছ সেগুলো এখানে প্রশ্নে প্রদত্ত কিনা। কি কি বলো? স্মল c মানে এবি দ্বন্দ্বের দৈর্ঘ্য, স্মল a মানে বিসি রশির দৈর্ঘ্য, আবার স্মল বি হচ্ছে এসি অংশের দৈর্ঘ্য, এসি মানে রশির দৈর্ঘ্য। কি ক্লিয়ার? মান বসালে T1 এবং T2 পাবা। ওকে,
এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও কিন্তু সাজেশনে দেওয়া আছে। এই অঙ্কটা হচ্ছে তোমাদের সাজেশনের 11 নম্বর। তাহলে সাজেশনের 10 নম্বর গতদিন করা হয়েছে, 11 নম্বর হলো, 12 নম্বর করা হয়েছে, 13 নম্বর আজকে করেছি, 14 নম্বর আজকে করেছি। বরঞ্চ আজকে আরো 2-1টা করেছি যেটা সাজেশনে নাই। ঠিক আছে, আরেকটা অঙ্ক করব সেটা সাজেশনে নাই, বাট তোমাদের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, দেখো বলবো না বলি। এবার যে কাহিনীটা সেটা হচ্ছে এরকম যে সাজেশনে আর কিন্তু তোমাদের লামির উপপাদ্য থেকে আর অঙ্ক নাই। ওকে, সুমাইয়া জান্নাত বলতেছে আগেরটা একটু প্র্যাকটিক্যালি দেখান। এই যে দেখো, আগেরটা এরকম ছিল, এই অনুভূমিক দ্বন্দ্বটা যখন তোমার অনুভূমিক অবস্থায় থাকবে, এখানে যদি কোনো প্রকার গিট না দেওয়া হয়, এই বস্তুটাকে ছেড়ে দিলে মধ্যবিন্দুতে এসে খাড়ার নিচের দিকে ক্রিয়াশীল হবে, তখন এই দুটা রশির দৈর্ঘ্য সমান। বাট আমি যেটা করেছিলাম যে এখানে একটা গিট দিয়ে দিয়েছি, এখানে তো আমি এমনি রাখতে পারবো না, এখানে রাখতে গেলে তোমাকে কি করতে হবে, এদিকে বল প্রয়োগ করতে হবে, অথবা যেভাবে হোক এখানে আনে স্থির রাখা যাবে যদি বাহ্যিক কোনো ফোর্স দেওয়া হয়। বাহ্যিক কোনো ফোর্স না দিলে আবার ওখানে চলে যাবে, রাইট? তাহলে এখানে নিয়ে আসে রাখতে গেলে এখানে একটা গিট দিতে হবে, তাহলে এখানে একটা গিট দিয়ে এখানে আটকে দিতে হবে। এদের গিট দিলাম, এদের গিট দিলাম, গিট দিয়ে আটকে দিলাম। গিট দিয়ে আটকে দিলে দুই পাশে টান হবে আলাদা, কারণ দুইটা আলাদা রশি হয়ে গেল তখন যদি গিট দিয়ে দিই, রাইট? তাহলে তখন এই অংশের টান আর এই অংশের টান হবে আলাদা। কি ক্লিয়ার? এটাই ছিল আগের অঙ্ক। এবারে যে অঙ্কটা করব, এই যে দেখো এই রশিটাতে এটা একটা দ্বন্দ্ব, এবারে এই বস্তুটাকে এখানে এবারে গিট দেবই না, গিট দেব, এখানে গেট দিয়ে দিলাম। দেখো এর বুদ্ধি নাই, গেট দিয়ে দিলাম। ঠিক আছে, এই অবস্থা ছিল আগের অঙ্কটা, জাস্ট এই অবস্থা। আমি এখানে বাহ্যিক কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি, রাইট? এবার একটা কাজ করব, এখানে গেট দিয়েছি, এই দ্বন্দ্বটার দৈর্ঘ্য আছে, এই রশির দৈর্ঘ্য আছে, এই রশির দৈর্ঘ্য আছে, এবং এই দৈর্ঘ্যগুলো এমনভাবে দেওয়া আছে যে এটার বর্গ হবে এই দুটার বর্গের সমষ্টির সমান। দেখো এটার উপর কিন্তু টান কম, বাট এটা টান বেশি। এই দেখো টান টান, ঠিক আছে? সুতরাং টান আলাদা। এখানকার টান দেখেছ? ঠিক আছে, তো এখন বলো বাবা, তাহলে এই দ্বন্দ্বটার দৈর্ঘ্য এটার বর্গ আর এটার বর্গের সমষ্টির বর্গমূল, অর্থাৎ এর বর্গ ইকুয়াল টু এর বর্গ প্লাস এর বর্গ। তার মানে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। যদি এরকম একটা সিস্টেম আসে যে দ্বন্দ্বের দৈর্ঘ্য এবং রশ্মির দৈর্ঘ্য দুটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে, এবং এই বস্তুটার ক্রিয়াবিন্দু এই দ্বন্দ্বের মধ্যবিন্দুতে ক্রিয়া করাবো। এখন বলো এটা যদি মধ্যবিন্দুতে নিয়ে যায় তাহলে তো ওই রশ্মিতে ওই কেমন জানি, দেখো একবারে প্রতিবন্ধী মনে হচ্ছে না ওই রশ্মিটা? না, তাহলে আমি এমন একটা ব্যবস্থা গ্রহণ করব, এই বস্তুটা এখানেই থাকবে কিন্তু আর ক্রিয়াবিন্দু যেন এখানে হয়। তাহলে এখানে একটা কাজ করে ছেড়ে দিই, এরকম হবে। দেখো এই যে দেখো এরকম হবে কিনা, এই যে দেখো এর ক্রিয়াবিন্দু জাস্ট এর মধ্যবিন্দুতে ক্রিয়া করবে। তার মানে কি দ্বন্দ্বটাকে অ্যাঙ্গেল করতে হবে। তোমার প্রশ্নে কিন্তু বলা থাকবে না যে দ্বন্দ্বটা অনুভূমিক, রাইট? এই চিত্রটা যদি আঁকতে পারো তোমরা, এখন এখানে আরেকটা অঙ্ক তৈরি হবে। অর্থাৎ এই দ্বন্দ্বের দৈর্ঘ্য দেওয়া থাকবে, এই রশ্মির দৈর্ঘ্য দেওয়া থাকবে, এই রশ্মির দৈর্ঘ্য দেওয়া থাকবে, এই দুটার বর্গের সমষ্টির সমান হবে এটার বর্গ, এবং এইভাবে অ্যাঙ্গেল করে রাখতে হবে। দেখো স্থির অবস্থায় আছে কিনা, দেখো এই যে, তার মানে এর মধ্যবিন্দু থেকে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হবে। এটা প্রশ্নে বলা থাকবে যে এত দৈর্ঘ্যের ডি দৈর্ঘ্যের একটা দ্বন্দ্বের দুই প্রান্তে এ এবং বি দৈর্ঘ্যের দুটা রশ্মির দুই প্রান্ত বাঁধা আছে, অপর প্রান্ত দ্বয় ডাব্লিউ ওজনের একটা বস্তুকে বেঁধে এমনভাবে ঝুলানো হলো যেন বস্তুটির ওজন এই দ্বন্দ্বটির মধ্যবিন্দুতে ক্রিয়াশীল হয়, রাইট? সেক্ষেত্রে রশ্মিদ্বয়ের টান কি হবে, এটাই। তাহলে এটা যদি আমরা এখন চিত্রে আঁকি তাহলে কেমন লাগবে দেখো। তাহলে দ্বন্দ্বটাকে আগে বাঁকিয়ে দেবা, সহজ বুদ্ধি।
এর মধ্যবিন্দু থেকে আগে বস্তুটাকে ঝুলাই দিবা, নইলে চিত্র ভুল যাবে। ঠিক আছে, এটা মনে করো এ, এটা মনে করো বি, এখান থেকে এটা মনে করো সি, এখান থেকে এটা তাহলে যোগ করে দেবা, এটা হচ্ছে মধ্যবিন্দু ডি। এই পুরা দ্বন্দ্বের দৈর্ঘ্য ধরলাম স্মল সি, স্মল সি, এটা ধরলাম স্মল বি, এটা ধরলাম স্মল এ, রাইট। এই অংশের রশির টান T1, এই অংশের রশির টান T2, এই ধরনের একটা অঙ্ক বইতে এসেছিল একবার। ঠিক আছে, তাহলে এই অঙ্কের জন্য শর্তটা কি হবে? শর্ত হতে হবে ডেফিনেটলি সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হতেই হবে। অর্থাৎ দ্বন্দ্বের দৈর্ঘ্য স্কয়ার ইকুয়াল টু রশির দৈর্ঘ্যদ্বয়ের বর্গের সমষ্টির সমান হতে হবে। ডাবল ওজনের বস্তুটার ক্রিয়া বিন্দু এই দ্বন্দ্বের মধ্যবিন্দুতে হতে হবে, সি বিন্দুতে গিট থাকতে হবে। ঠিক আছে, তবে এখানে আমরা কি সূত্র ইউজ করতে পারি আমি বলে রাখলাম তো, এই ডাবল ওজনের বস্তুটাকে পিছন থেকে বর্ধিত করার পরে যদি সেটা মধ্যবিন্দুতে ছেদ করে তবে আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্র ইউজ করতে পারবো। কারণ এখানে আমরা এই ডি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল একটা সরল রেখা ডিই টানবো। এটা যেহেতু মধ্যবিন্দু সুতরাং এটাও মধ্যবিন্দু, এবং যেহেতু সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সুতরাং এটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, রাইট। এবার বলো ভাইজান এইটুকু দৈর্ঘ্য কত? বি, তাহলে এইটুকু দৈর্ঘ্য ডেফিনেটলি এই দৈর্ঘ্যের সমান্তরাল এবং অর্ধেক, তাহলে এইটুকু হবে বি বাই 2। ই যেহেতু মধ্যবিন্দু এটার সুতরাং এইটুকু দৈর্ঘ্য হবে স্মল এ বাই 2। এবার আসো, কোন একটা সমকোণী ত্রিভুজে তোমাদের 9 টেনে শিখেছিলা, কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু এবং সমকোণ সংলগ্ন যে বিন্দু এর সংযোগ রেখায় অতিভুজের অর্ধেক, এটা 90 ডিগ্রি, ঠিক না? কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু এবং এর বিপরীত শীর্ষের সংযোগ রেখাংশ ওই অতিভুজের অর্ধেক। তাহলে বলো এটা কি সমকোণী ত্রিভুজ না? কোন শর্তে? এই শর্তে। এই শর্ত যদি না দেওয়া থাকতো তাহলে এটা সমকোণী ত্রিভুজ বলতে পারত না, রাইট। তাহলে সমকোণী ত্রিভুজ, অতিভুজের মধ্যবিন্দু, বিপরীত শীর্ষবিন্দুর সংযোগ রেখা, এই সংযোগ রেখাটা এই অতিভুজের অর্ধেক, দ্যাট ইজ সি বাই 2। বলো এখানে হলুদ ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য তুমি জানো কিনা? রাইট, হলুদ ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য আমার জানা, এবং মজার বিষয় এই বিন্দুতে ক্রিয়াশীল 3টা বল T1, T2 এবং W বল এই হলুদ ত্রিভুজের 3টা বাহু বরাবর আছে বলে মনে হয়। বলো তাহলে T1 ডিভাইডেড বাই T1 কোন বরাবর আছে? ED বরাবর। T1 আছে ED বরাবর, দিস ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই T2 বলটা কোন বাহু বরাবর আছে? CE বরাবর আছে। আর W ডিভাইডেড বাই W বলটা কোন বাহু বরাবর? DC বরাবর আছে। কাজ শেষ, অঙ্কই শেষ। তাহলে বাহ, T1 ডিভাইডেড বাই ED, ED এর দৈর্ঘ্য কত? B বাই 2 ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই CE, CE এর মান A বাই 2, দিস ইকুয়াল টু W ডিভাইডেড বাই 2 2 2 2 সব কাটা যায়। তাহলে T1 বাই B ইকুয়াল টু T2 বাই A ইকুয়াল টু W বাই, এটাই অ্যান্সার। এবং এটা একবার MCQ এসেছিল, MCQ এসেছিল এবং এটা মনে রাখতে হবে। এবং এটার ফিলিংসটা হচ্ছে এরকম, T1 ডিভাইডেড বাই T1 টা যে রশি বরাবর আছে তার দৈর্ঘ্য দেখো, T1 কোন রশি বরাবর? B দৈর্ঘ্যের রশি বরাবর। তাহলে T1 ডিভাইডেড বাই B, T2 ডিভাইডেড বাই T2 মানে টানটা কোন রশি বরাবর ক্রিয়াশীল? স্মল এ দৈর্ঘ্যের রশি বরাবর। আর W ডিভাইডেড বাই আরেকটা দৈর্ঘ্য বাদ ছিল সেটা, ঠিক কিনা? কিন্তু এখানে শর্ত হতে হবে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দুটা রশি গিট দিয়ে একটা বিন্দুতে বস্তুটাকে এমন ভাবে ঝুলাতে হবে যেন বস্তুটার ওজন ওই দ্বন্দ্বের মধ্যবিন্দুতে ক্রিয়াশীল হয়, এবং দ্বন্দ্বটা অনুভূত থাকা যাবে না, ওটা ইনক্লাইন্ড অবস্থায় থাকবে। কি ক্লিয়ার? মোটামুটি লামির উপপাদ্য চ্যাপ্টারের যে অঙ্কগুলো ছিল পরীক্ষায় আসার মতো সেগুলো শেষ। ক্লিয়ার? আর মোটামুটি কিছু লাগবে না এখানে। এগুলোর সাথেই আমরা কিছু প্রশ্ন অ্যাড করব ডিসেম্বরে গিয়ে, ঠিক আছে? এখন 21, 22, 23 যে সালের পরীক্ষার্থীরা দিক না কেন এর বাইরের কনসেপ্টের কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী।
যখনই দেখি তখনই ক্লাস। হ্যাঁ, তোমরা কোথায় ছিলা বলো? ক্লিয়ার? তাহলে যে কটা অঙ্ক করাইলাম লামির উপাধির 2 দিনে না 3 দিনে, এই কটার বাইরে কোনো প্রশ্ন করবা না। এই কটার ভিতরে কমন আসবে, এর বাইরে আসবে না রে ভাই। সব অঙ্ক সলভ করতে হবে না সুমাইয়া জান্নাত, যেগুলো করালাম সেগুলো করো, বিশ্বাস রাখো। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন দেখো আর আমার পড়ানোর খাতা দেখিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো ওই অঙ্কটা কি আমি করাইনি? ওই অঙ্ক দিয়েছে কাবিউল হাসান শুভ। কয় পেজ ফাঁকা রাখবো? পেজ ফাঁকা রাখার দরকার নাই ভাইজান। গত 3 দিনে ক্লাস নিয়েছি প্রায় 5টা। গতকালকে নিয়েছি, আজকে নিয়েছি, আজকে রাত্রে আছে, পরশুদিন নিয়েছি। ওকে, C/2 আরেকবার বললে ভালো হইতো। দেখো তো, এটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু এবং এর বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে, দেখো আমি যদি এর পরিবৃত্ত আঁকি, এটা হবে না? পরিবৃত্ত মানে পরিবৃত্তের এটা ব্যাস, তাই কি না? কেন ব্যাস হবে? কারণ এটা 90 ডিগ্রি। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এটা ব্যাস, ব্যাসের মধ্যবিন্দু কেন্দ্র। তাহলে এইটুকু ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ, তাহলে এইটুকু আর এইটুকু সমান কিনা? তাহলে এইটুকু কি ব্যাসের অর্ধেক না? তার মানে অতিভুজের মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষের যোগ এই অতিভুজের অর্ধেক হয়। কি ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। খোদা হাফেজ। আগামীকালকে করাবো হচ্ছে সমান্তরাল বল। আগামীকালকে আবার ক্লাস নেব। হ্যাঁ, যখন ইচ্ছা তখনই নিব। সকালে নেব, সকালে নেব আগামীকালকে আবার।